হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ছদ্ম ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। ইংলিশে বলা হয় সিরো ফার্স্ট অর্ডার রিয়াকশান, বা বাংলাতে বলি আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। আমরা এটি বুঝবার আগে একটা বিক্রিয়া দেখব। আম্লিক মাধ্যমে সুক্রোসের আদ্র বিশ্লেষণের বিক্রিয়াটি আমরা নিচে দেখতে পাচ্ছি যে সুক্রোসের সংকেত C12H22O11 এটি সঙ্গে জল বিক্রিয়া করছে, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া H+ মাধ্যমে, আম্লিক মাধ্যমে তো উৎপন্ন হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটার পরীক্ষালব্ধ হার সমীকরণটি হলো R সমান K সুক্রোসের গাঢ়ত্ব গুণিত জলের গাঢ়ত্ব H2O, অর্থাৎ এইটি হলো পরীক্ষালব্ধ হার সমীকরণ। আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণটিতে বিক্রিয়ার হার নির্ভর করে সুক্রোসের গাঢ়ত্বের উপর ও জলের গাঢ়ত্বের উপর, অর্থাৎ এই বিক্রিয়াটার ক্রম হলো 1+1=2। কিন্তু এইখানে জল, যেটা একটি বিক্রিয়ক পদার্থ, এর পরিমাণ কিন্তু অনেক বেশি, কারণ এটি দ্রাবক রূপে কাজ করছে। কারণ এটি দ্রাবক অনেক বেশি হয়, কারণ H2O হলো দ্রাবক, অর্থাৎ এর গাঢ়ত্ব অনেক বেশি থাকছে। H2ওর গাঢ়ত্ব আমাদের সুক্রোসের তুলনায় অনেক বেশি, কারণ এটি দ্রাবক রূপে কাজ করে এবং আদ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে জলের সাথে বিক্রিয়া। তাই আমরা যদি H2ওর গাঢ়ত্ব আরও বৃদ্ধি করি তাহলে কিন্তু বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হয় না, কারণ আগে যে সকল H2O অণু আছে তারাই বিক্রিয়ার সুযোগ পাচ্ছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে H2ওর গাঢ়ত্ব এতটাই বেশি যে আগে যারা আছে উপস্থিত তারাই বিক্রিয়ার সুযোগ পাচ্ছে না। তাই বিক্রিয়ার উপর H2O গাঢ়ত্বের কোনো প্রভাব থাকবে না, এবং H2O গাঢ়ত্বটি যথেষ্ট বেশি, খুব বেশি। তাই আমরা বলতে পারি যে বিক্রিয়াকালীন অবস্থায় যে H2ওর গাঢ়ত্বের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনটাও কিন্তু খুবই কম হবে, নগণ্য হবে। অর্থাৎ আমরা ধরতে পারি যে H2 এর গাঢ়ত্ব একটি ধ্রুবক, অর্থাৎ পরিবর্তন হয়নি, আগে যা ছিল তাই রয়ে গেছে। আমরা এখন সমীকরণটিকে লিখব কে ধ্রুবক, R সমান ধ্রুবক কে ইন্টু H2O গাঢ়ত্ব, যেটি ধ্রুবক কারণ পরিবর্তন হচ্ছে না, ইন্টু C12H22O11। তো কে ড্যাশ আমরা বসালাম, কে ড্যাশ হলো কে ইন্টু H2ওর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটি কে আর হার সমান কে ড্যাশ C12H22O11। আমরা দেখতে পাচ্ছি এই অবস্থাতে বিক্রিয়ার ক্রম হলো 1, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটা দ্বিতীয় ক্রমে ছিল। যখন একটি উপাদানের গাঢ়ত্ব অনেক বেশি হয়ে যায় তখন সেই উপাদানের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করে না, এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটি দ্বিতীয় ক্রম থেকে প্রথম ক্রমে পরিণত হয়ে গেল। এই ধরনের বিক্রিয়াকেই আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলে থাকি, অর্থাৎ বিক্রিয়াটি অ্যাকচুয়ালি দ্বিতীয় ক্রমে, কিন্তু একটি উপাদানের গাঢ়ত্ব অপরটির থেকে বহুগুণ বেশি হওয়ায় ওই উপাদানটির উপর এই অবস্থাতে বিক্রিয়ার হার আর নির্ভর করে না। অর্থাৎ এই অবস্থাতে বিক্রিয়াটি একটি একক্রম বিক্রিয়াতে পরিণত হলো। এই ধরনের বিক্রিয়াকে আমরা ছদ্ম একক্রম বিক্রিয়া বলে থাকি। আমরা এখানে আর একটা জিনিস লক্ষ্য করব যে আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়কের গাঢ়ত্ব পরিবর্তন করার ফলে বিক্রিয়ার ক্রমের পরিবর্তন হলো,
অর্থাৎ দ্বিতীয় ক্রম ছিল, কিন্তু এখন ক্রম হয়ে গেল 1। অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব পরিবর্তনে বিক্রিয়ার ক্রমের পরিবর্তন হয়, কিন্তু আণবিকতার কোনো রূপ পরিবর্তন হয় না। এটি একটা ইম্পর্টেন্ট পার্থক্য ক্রম ও আণবিকতার মধ্যে। অর্থাৎ দ্রবণে সংঘটিত এমন কিছু বিক্রিয়া আছে যেগুলিতে একাধিক বিক্রিয়ক পদার্থ অংশগ্রহণ করে, অথচ বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে এবং উক্ত বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রম হয়। এই ধরনের বিক্রিয়াকে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে। ওই বিক্রিয়কটির সাপেক্ষে যদি এইটি দ্বিতীয় ক্রমের হতো তাহলে আমরা ছদ্ম দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলতাম। আমরা বিষয়টিকে বোঝার জন্য কিছু গাণিতিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি বিক্রিয়ায় পরীক্ষালব্ধ হার সমীকরণ হলো R সমান K A⁴ B⁴ 1। 1 নম্বর প্রশ্ন হলো বিক্রিয়ার ক্রম কত? যদি 2 নম্বর প্রশ্ন, যদি বি এর গাঢ়ত্ব অনেক বেশি হয় এর তুলনায় তাহলে বিক্রিয়ার ক্রম কত হবে? যদি এর গাঢ়ত্ব অনেক বেশি হয় বি এর তুলনায় তাহলেই বা বিক্রিয়ার ক্রম কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হার সমীকরণ দেওয়া আছে এবং ওরা দুটি শর্ত দিয়েছে, যে একটিতে এর গাঢ়ত্ব অনেক বেশি আর একটিতে বি এর গাঢ়ত্ব অনেক বেশি, তাহলে বিক্রিয়ার ক্রমের কোনো কি পরিবর্তন হবে? আমরা হার সমীকরণটিকে দেখতে পাচ্ছি, যেটি পরীক্ষালব্ধ হার সমীকরণ R সমান K A² B⁴ 1। এটি কিন্তু পরীক্ষালব্ধ হার সমীকরণ, আমরা কিন্তু লিখতে পারবো না। এই সমীকরণ অনুযায়ী বিক্রিয়ার ক্রম হলো 2 + 1 অর্থাৎ 3, অর্থাৎ বিক্রিয়াটির ক্রম তৃতীয় ক্রম বিক্রিয়া বা 3। এখন যদি আমরা বি এর গাঢ়ত্ব এর তুলনায় অনেক বেশি হয় তাহলে বিক্রিয়ার হার বি এর গাঢ়ত্বের উপর নির্ভর করে না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বি এর গাঢ়ত্ব যদি প্রচুর বেশি হয়ে যায় সেক্ষেত্রে অতিরিক্ত যদি বিকে আরও যুক্ত করা হয় তাহলে কিন্তু হারের উপর কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ বি এর গাঢ়ত্ব এই বিক্রিয়ার ক্ষেত্রে ধ্রুবক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেট সমান কে ধ্রুবক ইন্টু বি এর গাঢ়ত্বকেও নেওয়া হয়েছে ধ্রুবকের মধ্যে A², এবং আমরা দেখতে পাচ্ছি K' দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে K ইন্টু বি এর গাঢ়ত্বের কোনোরূপ পরিবর্তন হচ্ছে না। যে সামান্য খুব পরিবর্তন হচ্ছে সেটি নগণ্য, কারণ বি এর গাঢ়ত্ব অনেক বেশি। তাহলে আমরা দেখতে পেলাম যে হার সমান K' ইন্টু A², অর্থাৎ ক্রমটি হয়ে গেল 2। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি বি এর গাঢ়ত্ব প্রচুর বেশি হয় তাহলে বিক্রিয়ার ক্রম পরিবর্তিত হয়ে 2 হয়ে যায়। অনুরূপভাবে যদি এর গাঢ়ত্ব অনেক বেশি হয় তাহলে বিক্রিয়ার হার এর উপর আর নির্ভর করবে না। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হার সমান K² ইন্টু বি, এবং K² আমরা K" একটি ধ্রুবক রূপে চিহ্নিত করেছি কারণ এর উপর আর নির্ভর করছে না। সেই ক্ষেত্রে আমাদের হার হবে K" ইন্টু বি, এবং বিক্রিয়াটির ক্রম হলো 1। আমাদের কাছে আরেকটি উদাহরণ রয়েছে। RCl প্লাস H2O দিয়ে আমরা দেখতে পাচ্ছি ROH প্লাস HCl হয়েছে। পর্যাপ্ত পরিমাণ জলের উপস্থিতিতে
বিক্রিয়ার আণবিকতা ও ক্রম কত। বিক্রিয়াটি একটি মৌলিক বিক্রিয়া বলে দিয়েছে এবং বলেছে পর্যাপ্ত পরিমাণ জলের উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি জল দ্রাবক এবং পর্যাপ্ত পরিমাণ জলের উপস্থিতিতে বিক্রিয়ার ক্রমের কি পরিবর্তন হবে। বিক্রিয়াটি যেহেতু মৌলিক বিক্রিয়া তাই আমরা লিখতে পারি হার সমীকরণটি, কারণ ভরক্রিয়া সূত্রটি এই ক্ষেত্রে প্রযোজ্য। আর সমান কে RCl ইন্টু H2O। যদি H2ওর গাঢ়ত্ব মাছ গ্রেটার দেন RCl হয় তাহলে H2 এর গাঢ়ত্ব পরিবর্তনে বিক্রিয়ার হারের পরিবর্তন হবে না, অর্থাৎ H2 গাঢ়ত্ব ধ্রুবক মানে H2 গাঢ়ত্বের যে সামান্য একটু পরিবর্তন হচ্ছে বিক্রিয়া চলাকালীন সেটি নগণ্য, অর্থাৎ আমরা বলতে পারি H2 এর গাঢ়ত্ব ধ্রুবক। তাহলে আমরা এই দুটো কে ইন্টু H2 এর গাঢ়ত্বকে কে ড্যাশ দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে পেলাম হার সমান কে ড্যাশ ইন্টু RCl। এই অবস্থায় বিক্রিয়ার ক্রম হয়ে গেল 1। বিক্রিয়ার আণবিকতা আমরা জানি, বিক্রিয়ার আণবিকতা একটি মৌলিক বিক্রিয়ায় যতগুলি বিক্রিয়ক অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটিতে একটি RCl এর অণু এবং একটি H2 এর অণু অংশগ্রহণ করছে, অর্থাৎ আমার বিক্রিয়াটির আণবিকতা হলো 2। তাহলে আমরা দেখতে পেলাম যে বিক্রিয়ার আণবিকতা 2 রইল, কিন্তু বিক্রিয়ার ক্রম যেটি প্রথমে 2 ছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলের উপস্থিতির জন্য ক্রমের পরিবর্তন হলো এবং ক্রমটি 1 হলো। নেক্সট আমাদের কাছে আর একটি প্রশ্ন আছে, এটি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। আমরা প্রশ্নটিকে দেখছি। আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেট সংকেত CH3COO C2H5 এর আর্দ্র বিশ্লেষণ একটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, কিন্তু ক্ষার মাধ্যমে বিক্রিয়াটি একটি দ্বিক্রম বিক্রিয়া হয় কেন। তাহলে আমাদের প্রশ্ন হলো ইথাইল অ্যাসিটেটের আর্দ্র বিশ্লেষণ, যেটি আমরা দুটি মাধ্যমে করব, প্রথমে আম্লিক মাধ্যম এবং তারপরে হচ্ছে ক্ষারীয় মাধ্যম। আম্লিক মাধ্যমের ক্ষেত্রে দেখি কি বিক্রিয়াটি কেমনভাবে ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি ইন অ্যাসিড মিডিয়াম দ্য রিয়াকশান ইজ, ঠিক আছে, ইথাইল অ্যাসিটেট প্লাস H2O অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে। পরীক্ষালব্ধ হার সমীকরণটি হলো আর সমান কে ইথাইল অ্যাসিটেটের গাঢ়ত্ব ইন্টু জলের গাঢ়ত্ব। আমরা পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি যেহেতু H2O দ্রাবক তাই H2 এর গাঢ়ত্ব অনেক বেশি ইথাইল অ্যাসিটেটের তুলনায়, তাই হার সমীকরণটি পরিবর্তিত হবে এবং কে ড্যাশ ইন্টু ইথাইল অ্যাসিড আর সমান কে ড্যাশ ইন্টু ইথাইল অ্যাসিটেটের গাঢ়ত্ব, যেখানে কে ড্যাশ হলো কে ইন্টু H2O। তাই আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়াটি একটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়াতে পরিণত হলো। এই ক্ষেত্রে একটি বিক্রিয়ক যেটি জল সেটি দ্রাবক এবং তাই তার গাঢ়ত্ব অপরটির তুলনায় অনেক বেশি, তাই এই ক্ষেত্রে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া হলো। ইন বেসিক মিডিয়াম ক্ষার মাধ্যমে ইথাইল অ্যাসিটেট প্লাস OH মাইনাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি CH3COO মাইনাস প্লাস ইথাইল অ্যালকোহল এবং পরীক্ষালব্ধ হার সমীকরণটি হলো কে আর সমান কে ইথাইল অ্যাসিটেট ইন্টু OH মাইনাসের গাঢ়ত্ব। এই ক্ষেত্রে ক্রম হলো 1 + 1 = 2। এই ক্ষেত্রে উভয় বিক্রিয়ক পদার্থের মধ্যে কেউ দ্রাবক নয়, অর্থাৎ নো ওয়ান ইজ সলভেন্ট, তাই কারুর গাঢ়ত্ব অপরটির চাইতে বেশি হবে না, অর্থাৎ আগে ক্ষেত্রে যেমন জল দ্রাবক ছিল তাই তার গাঢ়ত্ব একটির তুলনায় অনেক বেশি হয়ে গেছিল, দিয়ে ক্রমটি দ্বিতীয় ক্রম থেকে
প্রথম ক্রমে পরিণত হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু অনুরূপ কোনো ঘটনা ঘটবে না, তাই এই ক্ষেত্রে ক্রম হলো 2। আমাদের পরবর্তী সমস্যাটা হলো একটি বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ মাইনাস ডিসি বাই ডিটি সমান কে ওয়ান ইন্টু সি, তলাতে 1 + K2 × সি, এখানে K2 × সি হবে। তাহলে বিক্রিয়ার ক্রম কত হবে যদি সি এর গারত্ব খুব বেশি হয় আর খুব কম হয়? তাহলে আমরা পরীক্ষালব্ধ হার সমীকরণটিতে চলে আসি। মাইনাস ডিসি বাই ডিটি হার সমান K1C 1 + K2 × সি এর গারত্ব খুব বেশি হলে 1 + K2 × সমান K2 × সি, কারণ এই ক্ষেত্রে গারত্ব খুবই বেশি, তাই 1 + K2 এর জায়গায় আমরা শুধু K2C লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি কেটে গেল, তাহলে শুধু K1/K2কে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করেছি এইখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ছদ্ম শূন্য ক্রম বিক্রিয়াতে পরিণত হলো, অর্থাৎ বিক্রিয়াটির ক্রম হয়ে গেল 0, কারণ সি কেটে গেল। সি এর গারত্ব যদি খুব কম হয় তাহলে 1 + K2 × সি এটাকে আমরা 1 ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে মাইনাস ডিসি বাই ডিটি সমান কে ইন্টু সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়ায় পরিণত হলো। তাহলে আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে সেই বিষয়টি সম্পর্কে বুঝতে পারলাম। আমাদের এখন বিষয় হলো আলোচনার, সেটি হলো একটি nth ক্রম বিক্রিয়ার সম্পর্কিত সমাকলিত হার সমীকরণ। অর্থাৎ আমরা প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ যেভাবে বের করেছি সেই রকমভাবেই আমরা একটি nth ক্রমের সমাকলিত হার সমীকরণ বের করতে পারি। আমরা ধরি এ থেকে পি হলো একটি বিক্রিয়া যেটি এন ক্রম বিক্রিয়া, অর্থাৎ এর অন্তর্কলিত হার সমীকরণটি হবে মাইনাস ডি এ বাই ডিটি সমান কে এ স্কোয়ার এ টু দ্য পাওয়ার এন। এর ইন্টিগ্রেশন করলে আমরা পাই টি সমান 1/n-1 কে, এটা 1/a(n-1) মাইনাস 1/a0(n-1), যেখানে a0 হলো যখন টি সমান 0 তখন বিক্রিয়কের গারত্ব অর্থাৎ প্রাথমিক গারত্ব, এবং টি সময়ে বিক্রিয়কের গারত্ব হলো এ। এটি এন ক্রম বিক্রিয়া যেখানে এনের মান কিন্তু 1-এর সঙ্গে সমান হবে না, নট ইকুয়াল টু 1, তার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা এই সমীকরণটি থেকে এন ক্রম বিক্রিয়ার টি হাফ নির্ণয় করব। তাহলে আমরা টি সমান টি হাফ যখন বসাবো তখন এ সমান a0/2, তাহলে টি হাফ আমরা পাবো 1/K(n-1) 2^n-1 ডিভাইডেড বাই a0(n-1). এটি প্রযোজ্য যখন n সমান 1 নয়, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা এই সমীকরণের শুধু এইটিকে মনে রাখবার চেষ্টা করব, অর্থাৎ টি হাফ এটা ইনভার্সলি প্রপোর্শন টু 1/a0(n-1), অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে টি হাফ অর্ধজীবনকাল একটা এন ক্রম বিক্রিয়ার এনের মান 2, 3, 0 যেটা ইচ্ছা হতে পারে কিন্তু 1 হতে পারে না, সেটির ক্ষেত্রে টি হাফ এটা প্রাথমিক গারত্বর সঙ্গে ব্যস্তানুপাতে সম্পর্কযুক্ত, এবং আমরা দেখলাম টি হাফ সমানুপাতি 1/a0(n-1). আমরা এই সমীকরণটিকে মনে রাখবো, কারণ এই সমীকরণটির সাহায্যে আমাদের কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্ন সমাধান করতে লাগবে। আমরা এইখানে একটি ওই রকম সমস্যা নিয়েছি। একটি বিক্রিয়ায় বিক্রিয়কের গারত্ব দ্বিগুণ করলে বিক্রিয়াটি টি হাফ অর্ধেক হয়, বিক্রিয়ার ক্রম কত? তাহলে
আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক গারত্বকে দ্বিগুণ করলাম, তারপরে টি আপ অর্ধেক হয়ে গেল। নিশ্চয়ই এটা প্রথম ক্রম বিক্রিয়া হবে না, কারণ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এটি টি হাফ প্রাথমিক গারত্বের উপর নির্ভর করে না। বিক্রিয়া প্রথম ক্রম নয়, কারণ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি হাফ বিক্রিয়কের প্রাথমিক গারত্বের উপর নির্ভর করে না। তাহলে এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি টি হাফ প্রপোর্শনাল টু 1/a0 n-1। তাহলে যখন গারত্ব a1 তখন টি হাফ এটা হচ্ছে 1, যখন গারত্ব a2 তখন গারত্ব a2 তখন টি হাফ 2। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী মানগুলিকে বসালে আমরা পাই 2^1 সমান 2^n - 1 অর n সমান 2, অর্থাৎ বিক্রিয়াটি একটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পরীক্ষার সাহায্যে হার ধ্রুবক নির্ণয়। আমরা যে হার ধ্রুবকগুলো নির্ণয় করব, যে বিক্রিয়াগুলো, সেগুলো প্রত্যেকটা কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া। আমরা বিভিন্ন প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষার সাহায্যে কীভাবে হার ধ্রুবক নির্ণয় করতে হয় সে সম্পর্কে এবার আমরা দেখব। প্রথম যে বিক্রিয়াটি আমরা লক্ষ্য করব সেটি হলো অনুঘটক প্লাটিনাম বা গোল্ড এর উপস্থিতিতে H2O2 বিয়োজন বিক্রিয়া। আমরা লিখেছি সমীকরণটি H2O2 প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে H2O + ½ O2, এটি একটি প্রথম ক্রম বিক্রিয়া। আমরা এই বিক্রিয়াটার হার ধ্রুবক নির্ণয় করব, কে এর মান নির্ণয় করব। তাহলে আমরা এই হার ধ্রুবকটিকে কীভাবে নির্ণয় করতে পারি? তাহলে আমরা বিক্রিয়া শুরু হবার পর 10 মিনিট অন্তর বিক্রিয়ার মিশ্রণ থেকে 5 ml H2O2 দ্রবণ পিপেটের সাহায্যে তুলে নিয়ে প্রমাণ KMnO4 দ্রবণ দ্বারা টাইট্রেশন করে দ্রবণের অবশিষ্ট H2O2 গারত্ব নির্ণয় করব। এইভাবে আমরা পরীক্ষা করব এবং পরীক্ষার সাহায্যে বিক্রিয়ার হার ধ্রুবকের মান নির্ণয় করব। আমরা এই চিত্রতে দেখতে পাচ্ছি যে পাত্রতে H2O2 দ্রবণ আছে এবং বিক্রিয়াটি চলছে, এবং এটি হচ্ছে পিপেটটা 5 ml পিপেট। এটা কাঁচের একটি নলের মতন, যেটার সাহায্যে আমরা একদম খুব অ্যাকিউরেটলি 5 ml দ্রবণ বের করে নিয়ে আসতে পারি। এটাকে মুখে করে টানতে হয়, দিয়ে এখান থেকে 5 ml দ্রবণ নিতে হয়। এটা একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ওই 5 ml দ্রবণটিকে আমি রাখলাম। এখানে টাইট্রেশন করবার জন্য বুলেট রাখা আছে, এই বুলেটের মধ্যে KMnO4 আছে এবং আমরা সঙ্গে সঙ্গে টাইট্রেশন করছি, এবং এই টাইট্রেশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কত পরিমাণ H2O2 এখনও দ্রবণের মধ্যে রয়েছে। তাহলে আমাদের যখন সময় 0 তখনই যদি আমরা টাইট্রেশন করতে শুরু করি, তাহলে KMnO4 এর আয়তন আমরা V0 লিখেছি, অর্থাৎ এখন আমরা কল্পনা করছি যেন এটি প্রাথমিক H2O2 গারত্ব, অর্থাৎ এখনও কোনো রিয়াকশান হয়নি, অর্থাৎ KMnO4 এর আয়তন সমানুপাতি নিশ্চয়ই এ হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গারত্ব। আমরা টি সময় পরে আবার টাইট্রেশন করলাম, তো KMnO4 এর আয়তন হলো VT। এটা নিশ্চয়ই সমানুপাতি কত পরিমাণ বা কী পরিমাণ H2O2 বিয়োজিত হয়ে গেছে, কী পরিমাণ H2O2 এখনও বর্তমান আছে, বিয়োজিত হয়ে গেছে না, বিয়োজিত হয়ে গেছে সেটা হচ্ছে X। আমরা মাপছি কতখানি H2O2 টি টাইম পরে অবশিষ্ট আছে, সেটাকে KMnO4 এর সেটাকে আমরা KMnO4 দ্বারা টাইট্রেশন করছি। আমরা দেখতে পাচ্ছি টি সময় পরে কতটা H2O2 দ্রবণ এখনও আছে, সেটাকে আমরা টাইট্রেশন করে বুঝতে পারলাম। তাহলে আমরা K সমান 2.303/T log A/A - X এই সমীকরণের মধ্যে বসাবো। K
2.303 টাইম আমরা বসাবো, লগ ভি জিরো হচ্ছে এর সঙ্গে সমান, আর তলাতে ভিটি, তলাতে কে বসছে ভিটি। তাহলে এইভাবে বিভিন্ন সময়ের জন্য আমরা হার ধ্রুবকের মান বের করব, দেখব হার ধ্রুবকের মানগুলো একদম কাছাকাছি আসছে, তারপর এই হার ধ্রুবকগুলোকে আমরা তাদের গড় করে নেব, দিয়ে আমরা পরীক্ষার দ্বারা এইভাবে আমরা হার নির্ণয় করতে পারবো। এইভাবে 10 মিনিট অন্তর অন্তর ভিটির মান থেকে কে এর মান পাওয়া যায়, এবং কে এর মানগুলো খুবই কাছাকাছি থাকবে, একই মান আসবে এবং প্রায় একই আসবে, এবং এইগুলোর আমরা গড় করে নেব, তার ফলে আমরা কে এর মানটি পাবো। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এই বিক্রিয়াটির ক্ষেত্রে হার ধ্রুবক নির্ণয় করতে হয়। নেক্সট আমাদের যেটি বিক্রিয়া হলো সেটি হলো N2O5 বিয়োজন বিক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি N2O5 বিয়োজিত হয়ে N2O4 গ্যাস, N2O5 গ্যাস, এবং এইটি আবার পুনরায় বিয়োজিত হয়ে NO2 গ্যাস উৎপন্ন করছে এবং হাফ O2 অক্সিজেন গ্যাস উৎপন্ন করছে। এটি একটি প্রথম ক্রম বিক্রিয়া। এটি আমাদের আগেই পরীক্ষা করে জানা গেছে। আমাদের এখনকার কাজ হচ্ছে যে এই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে এই বিক্রিয়াটির হার ধ্রুবক নির্ণয় করব। এই পরীক্ষাটিকে CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে করা হয়, কারণ কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের মধ্যে N2O5 ও N2O ও NO2 দ্রবীভূত অবস্থায় থাকে, অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে না, বা গ্যাসীয় অবস্থায় থাকে, বাকি সকলেই কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে। ওই জন্য আমরা একে CCl4 দ্রাবকে বিক্রিয়াটিকে স্টাডি করব। একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতাতে বিভিন্ন সময় অন্তর উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন পরিমাপ করে আমরা বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করব। অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে 10 মিনিট অন্তর অন্তর আসব এবং অক্সিজেন গ্যাসের যে আয়তন উৎপন্ন হচ্ছে সে আয়তনটাকে পরিমাপ করব, এবং এই আয়তন ও সময় থেকে আমরা হার ধ্রুবক নির্ণয় করব। আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটি হলো K সমান 2.303/T log A/A-x। আমাদের কাজ হচ্ছে A-x এর মান খোঁজা। আমরা সময় আমরা যখন এলাম তখন আমরা নিশ্চয়ই T সমান 0, তখন একটু অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়নি, অর্থাৎ আয়তনও 0। আমরা সময় পরে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের আয়তন ভিটি, তাহলে নিশ্চয়ই এই ভিটি সমানুপাতি x হবে, অর্থাৎ যে পরিমাণ N2O5 বিয়োজিত হয়ে গেছে, x পরিমাণ বিয়োজিত হয়েছে, এই সমীকরণে আমাদের x হচ্ছে বিয়োজিত অংশের পরিমাণ। N2O5 বিয়োজন হওয়ার ফলেই কিন্তু অক্সিজেন উৎপন্ন হয়েছে, তাই নিশ্চয়ই এটি বিয়োজিত N2O5 পরিমাণকে নির্দেশ করবে, বিয়োজিত N2O5 পরিমাণকে নির্দেশ করবে। আমরা অসীম সময় পরে আবার এলাম এবং অসীম সময় পরে আমরা দেখতে পাচ্ছি ভি ইনফিনিটি হলো আয়তনটি, এটা সমানুপাতি এ হবে, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব। অসীম সময় অর্থাৎ সম্পূর্ণ N2O5 ভেঙে গেছে, আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণরূপে ভেঙে গেছে, এবং যে পরিমাণ আমি অক্সিজেন পাচ্ছি তার আয়তন নিশ্চয়ই এর প্রাথমিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতি হবে, অর্থাৎ সমস্ত N2O5 ভেঙে যাওয়ার ফলে আমরা অক্সিজেন পেয়েছি, এবং অক্সিজেনটি হলো সমীকরণ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, সেই সমীকরণ অনুযায়ী অক্সিজেনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কে সমান 2.303T লগ ভি ইনফিনিটি হলো প্রাথমিক গাঢ়ত্ব, এবং ভি ইনফিনিটি মাইনাস ভিটি এটি হলো A-x। এইভাবে বিভিন্ন সময়ে আমরা অক্সিজেনের আয়তন ভিটিকে পরিমাপ করব এবং কে এর মান বার করব। কে এর মানগুলি কাছাকাছি থাকবে এবং এর থেকে আমরা গড় নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ভি ইনফিনিটি যখন টি সমান ইনফিনিটি অসীম সময় হবে তখন সম্পূর্ণ N2O5 ভেঙে গেছে, অর্থাৎ যে আয়তনটা আমরা অক্সিজেনের পাচ্ছি সে আয়তনটা সম্পূর্ণ N2O5 গাঢ়ত্বকে প্রকাশ করছে, অর্থাৎ
এ ইনিশিয়াল যে গাঢ়ত্ব তাকে প্রকাশ করছে। আমরা এখন একটি গ্যাসীয় প্রথম ক্রম বিক্রিয়া এ জি গ্যাস, এটা বিক্রিয়া করে বি গ্যাস ও সি গ্যাস উৎপন্ন হয়েছে এবং এই প্রথম ক্রম বিক্রিয়াটির আমরা একটি বদ্ধ পাত্রতে করব এবং বিভিন্ন সময় অন্তর আমরা চাপ নির্ণয় করব এবং এই চাপ নির্ণয়ের মাধ্যমে বিক্রিয়াটির হার ধ্রুবক আমরা নির্ণয় করব। তো বিক্রিয়াটি একটি স্থির আয়তনে করা হয় এবং বিভিন্ন সময়ের অন্তর মোট চাপ নির্ণয় করা হয়। আমরা ধরলাম T=0, বিক্রিয়ার মিশ্রণে মোট চাপ হচ্ছে PI ইনিশিয়াল প্রেশার, এবং পিটি অর্থাৎ টাইম যখন টি হয় তখন বিক্রিয়া মিশ্রণের মোট চাপ পিটি, টি ফর টোটাল আর আই ফর হচ্ছে ইনিশিয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্রম বিক্রিয়ার যে হার সমীকরণটি হলো, প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটি কে সমান 2.303/t log a/a-x। আমরা এখন এই a/a-xটি কত হবে সেটি নির্ণয় করব। আমরা দেখছি বিক্রিয়াটির সমীকরণ থেকে যখন t=0 তখন চাপ শুধুমাত্র এ গ্যাসীয় অবস্থাতে ছিল, বাকিদের গাঢ়ত্ব 0 ছিল, অর্থাৎ শুধুমাত্র চাপ প্রয়োগ করছিল এ এবং এই চাপটা কেবলমাত্র এর গাঢ়ত্বর জন্য। তাহলে আমরা পিআই লিখেছি। আমরা টি সময় পরে মনে করি যে এক্স পরিমাণ বিক্রিয়া করেছে এবং তার জন্য চাপ হ্রাস ঘটেছে এক্স পরিমাণ। এক্স হচ্ছে অংশ চাপের যে পরিমাণ বিক্রিয়া করার ফলে যে পরিমাণ বিক্রিয়া করার ফলে চাপের হ্রাস হয় এক্স। তাহলে আমাদের বি উৎপন্ন হয়েছে এক্স এবং বি যেটি উৎপন্ন হবে তার চাপ হবে এক্স এবং সি যেটি উৎপন্ন হয়েছে তার চাপ হচ্ছে এক্স। তাহলে আমাদের মোট চাপ আমরা পাচ্ছি টি সময় পর হচ্ছে পিটি, এই নির্ণয় করা হয়েছে পরীক্ষার সাহায্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমীকরণ অনুযায়ী এটি হলো পিআই মাইনাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, অর্থাৎ সমস্ত উপাদানগুলি যারা উপস্থিত তাদের আংশিক চাপের সমষ্টি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিআই প্লাস এক্স, যেখানে পিআই হচ্ছে প্রাথমিক চাপ বিক্রিয়া শুরু করার আগে যখন শুধুমাত্র এ ছিল তখনকার চাপ, এটিও আমরা দেওয়া আছে অর্থাৎ পরীক্ষা করে নির্ণয় করা হয়েছে। আমরা এক্সের মান পেলাম পিটি মাইনাস পিআই। তাহলে আমরা এই সমীকরণটিতে বসাচ্ছি কে সমান 2.303 log PI/PI মাইনাস এক্স। তাহলে এখানে পিআই, এখানে আমরা পিআই মাইনাস পিটি মাইনাস পিআই, তাহলে 2.303/t log PI, আর এটি হয়ে গেল 2 PI মাইনাস পিটি। তাহলে আমরা যদি গ্যাস মিশ্রণের প্রাথমিক চাপ এবং টি সময় পরে চাপের মান যদি জানা থাকে, মোট চাপের মান যদি জানা থাকে, তাহলে আমরা সহজেই এইরূপ বিক্রিয়ার জন্য হার ধ্রুবকের মান এই সমীকরণটির সাহায্যে গণনা করতে পারবো। হ্যাঁ, আগের মতন যদি বিক্রিয়ার সমীকরণটি এ সমান 2b প্লাস সি হতো, সেই ক্ষেত্রে আমরা কে 2.303t log a/a-x আমরা ধরলাম t=0, চাপ হচ্ছে পিআই এবং t=t তখন এক্স কিছু পরিমাণ ভেঙে যাওয়ার ফলে চাপের হ্রাস হয়েছে এক্স। তাহলে বি উৎপন্ন হয়েছে যে পরিমাণ, তার জন্য চাপ হবে 2x এবং সি যে পরিমাণ উৎপন্ন হবে তার জন্য চাপ হবে এক্স। সমীকরণ অনুযায়ী আমরা এখানে 2x এখানে x লিখছি। সমীকরণে যেমন সংখ্যা থাকবে সেই অনুযায়ী আমরা এইখানে লিখব এবং আমরা টোটাল প্রেশার পাবো। সবাইকে যোগ করে আমরা টোটাল প্রেশার পেয়েছি এবং সেখান থেকে এক্সের ভ্যালু আমরা বার করলাম পিটি মাইনাস পিআই/2। তাহলে এই সমীকরণটা ব্যবহার করে আমরা পিআই জায়গায় পিআই বসাচ্ছি, পিআই মাইনাস এক্সের জায়গায় বসাচ্ছি পিটি মাইনাস পিআই/2। আমরা এটিকে বসিয়ে দেখতে পাচ্ছি যে কে সমান 2.303/t log 2PI/3PI মাইনাস পিটি। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের সমীকরণটি আগের মতো না হলেও আমরা যে কোনো সমীকরণ দেওয়া থাকলে আমরা সহজেই নিম্নের পদ্ধতি অনুসরণ করে হার ধ্রুবকের মান নির্ণয় করতে পারবো। যদি বিক্রিয়াটি প্রথম ক্রম বিক্রিয়া হয় তাহলেই
আমাদের পরবর্তী বিক্রিয়াটি হলো আম্লিক মাধ্যমে ইথাইল অ্যাসিটেট একটি এস্টার তার আর্দ্র বিশ্লেষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইথাইল অ্যাসিটেট, এটা H2O, আম্লিক মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছে। কিভাবে? এটি একটি প্রথম ক্রম বিক্রিয়া এবং বাস্তবে এটি একটি ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া, একটু আগে আমরা দেখেছি। এবং আমরা কিভাবে এই বিক্রিয়ার হার ধ্রুবক নির্ণয় করতে পারবো, নির্ণয় করবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়া চলাকালীন অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এস্টারের আর্দ্র বিশ্লেষণের ফলে। তাহলে আমরা যদি NaOH দিয়ে এই অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ টাইট্রেশন করে নিই, যে পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন সময় উৎপন্ন হয়েছে, সেই পরিমাণ থেকে আমরা এস্টারের গাঢ়ত্ব সম্পর্কে একটি ধারণা পাবো, কারণ এস্টার থেকেই কিন্তু অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, অর্থাৎ কী পরিমাণ এস্টার বিক্রিয়া করেছে সেটা সম্পর্কে একটি ধারণা পাবো। তাই বিক্রিয়া শুরু হওয়ার পর বিক্রিয়ার মিশ্রণ থেকে 5 ml দ্রবণ 10 মিনিট অন্তর তুলে নিয়ে NaOH দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হয়। NaOH খাট, যেটি অ্যাসিডের পরিমাণকে মাপবে। NaOH উৎপন্ন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ VNaOH হলো উৎপন্ন অ্যাসিড, এবং উৎপন্ন অ্যাসিডের গাঢ়ত্ব নিশ্চয়ই যে পরিমাণ ইথাইল অ্যাসিটেট আর্দ্র বিশ্লেষিত হয়েছে তার পরিমাণকে নির্দেশ করবে। যে পরিমাণ ইথাইল অ্যাসিটেট ভেঙে গেছে আর্দ্র বিশ্লেষণে সেই পরিমাণকে নির্দেশ করবে। আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণটি হলো 2.303/T log A/A-x। তাহলে আমরা টি সময় যখন 0 তখন ভলিউম অফ NaOH রিকোয়ার্ড আমরা V0 বলছি। তাহলে আমাদের নিশ্চয়ই এখন কোনো অ্যাসিড উৎপন্ন হয়নি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনুঘটক রূপে H+ ব্যবহার করা হয়েছে, যেটি অ্যাসিড। তাই এখনও আমাদের কিন্তু টাইট্রেশন হবে এবং NaOH এই দ্রবণে উপস্থিত H+ এর মানকে বোঝাবে। তাহলে আমরা পেয়েছি V0 বোঝাচ্ছে H+ প্রেজেন্ট ইন দ্য সলিউশান, যেটা অনুঘটক রূপে কাজ করছে। আমরা টি সময় পরে আবার NaOH দিয়ে টাইট্রেশন করলাম, সেক্ষেত্রে আমাদের মান হলো V2। তাহলে টি সময় উৎপন্ন অ্যাসিটিক অ্যাসিড প্লাস H+ আয়ন, যে দ্রবণে H+ আয়ন এর মানটাকে নির্দেশ করছে টাইট্রেশনের ভিটিটা, অর্থাৎ টি সময়ে কতগুলি CH3COOC2H5 অর্থাৎ এস্টার বিক্রিয়া করেছে প্লাস দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব সমানুপাতি হবে ভিটি। আমরা অসীম সময়ে এখানে অসীম হতো, এখানে অসীম হবে, অসীম সময়ে আমরা আবার টাইট্রেশন করলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা V∞ পাওয়া যাচ্ছে। এখানে অসীম সময় অর্থাৎ 3-4 ঘন্টা পর আমরা টাইট্রেশন করছি এবং দেখতে পাচ্ছি V∞ আসছে, এবং এই V∞টা নিশ্চয়ই সমানুপাতি হবে এস্টারের প্রাথমিক গাঢ়ত্ব সঙ্গে, কারণ আমার সম্পূর্ণ এস্টার বিয়োজিত হয়ে আমাদের সর্বাধিক অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ এই ক্ষেত্রে সবথেকে বেশি পরিমাণ আয়তন NaOH এর লাগবে, প্লাস কনসেন্ট্রেশন অফ H+ দ্রবণে যে H+ অনুঘটক রূপে কাজ করছে তার জন্য। তাহলে আমাদের এই সমীকরণে যে এর জায়গায় আমরা লিখতে পারবো V∞, অর্থাৎ অসীম সময়ে যে আয়তন সেটি প্রাথমিক গাঢ়ত্বকে নির্দেশ করবে, কারণ সম্পূর্ণটা ভেঙে গেছে এই অবস্থাতে, মাইনাস V0, অর্থাৎ যে এক্সট্রা যে H+টি রয়ে গেছে দ্রবণের সেইটাকে বিয়োগ করতে হবে এবং সেটির মান হলো V0। এই জন্য V0 আমরা বিয়োগ করেছি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর জায়গায় V∞ মাইনাস V0 লেখা হলো, তলাতেও এর জায়গায় V∞ মাইনাস V0 লিখলাম। টি সময়ে আমাদের আয়তন ভিটি, তাহলে ভিটি হলো আমাদের ভিটি হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টি সময়ে কত CH3COH আমাদের বিয়োজিত হয়েছে, অর্থাৎ এক্স, এবং তার সঙ্গে H+ এর গাঢ়ত্বটা, ওই জন্য VT-A-x, এক্সের জায়গায় VT-V0কে ব্যবহার করা হয়েছে, কারণ
আমাদের ভিটি নির্দেশ করছে টি সময়ে কতখানি ঠিক অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়েছে, অর্থাৎ এক্সের পরিমাণ কতটি অবশিষ্ট আছে সেটি নয়, সেটিকে আমরা এ মাইনাস এক্স এই সমীকরণ ব্যবহার করে নির্ণয় করলাম। তাহলে আমরা তলায় পেলাম ভি ইনফিনিটি মাইনাস ভিটি। এইভাবে আমরা এই বিক্রিয়াটার হার ধ্রুবক নির্ণয় করতে পারবো। আমরা এখন কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। এ থেকে বি বিক্রিয়ার হার সমীকরণ হলো মাইনাস ডিসি বাই টিটি সমান কে এ টু দ্য পাওয়ার হাফ। আমাদের প্রশ্ন হচ্ছে সমকালিত হার সমীকরণ নির্ণয় করো, অর্ধজীবনকাল নির্ণয় করো। তাহলে আমরা শূন্যক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেরকমভাবে করেছিলাম সেরকমভাবেই করব। মাইনাস ডিএ বাই ডিটি সমান কে এ টু দ্য পাওয়ার হাফ মাইনাস ডি এ বাই এর গাঢ়ত্ব এদিকে নিয়ে এলাম, এ টু দ্য পাওয়ার হাফ সমান কে ইন্টু ডিটি। তাহলে এর ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই শিখেছো, ইন্টিগ্রেশন করলে আমরা এই মানটা পাই, যেখানে জেড হচ্ছে ইন্টিগ্রেশন ধ্রুবক এবং এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। যখন টি সমান 0 তাহলে এ সমান হচ্ছে এ জিরো প্রাথমিক গাঢ়ত্ব এবং আমরা জেডের মান পেলাম। আমরা জেডের মানকে বসিয়ে যে সমীকরণ সমকলিত হার সমীকরণটি পাই সেটি হলো এ জিরো টু দ্য পাওয়ার হাফ মাইনাস এ টু দ্য পাওয়ার হাফ সমান কেটি বাই 2। এবার আমরা অর্ধজীবনকাল নির্ণয় করব। এটি হলো সমাকলিত হার সমীকরণ। আমরা অর্ধজীবনকাল অর্থাৎ টি সমান টি হাফ, আমরা জানি যে তখন এর গাঢ়ত্ব হবে এ জিরো বাই 2। আমরা সমীকরণে এ জিরো বাই 2 বসালাম এর পরিবর্তে এবং টি এর পরিবর্তে টি হাফ। আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে টি হাফের একটি মান আসে √2 মাইনাস 1 বাই কে এ জিরো টু দ্য পাওয়ার হাফ। আমরা আরেকটি সমস্যা দেখছি, সেখানে এ ও বি এর মধ্যে বিক্রিয়ার 1 ঘন্টা পরে দেখা যায় যে এর 75% বিক্রিয়া অংশগ্রহণ করেছে। বিক্রিয়া এ ও বি এর সাপেক্ষে যথাক্রমে প্রথম ক্রম ও শূন্য ক্রম হলে 2 ঘন্টা পর এর কত পরিমাণ অবশিষ্ট থাকবে। তাহলে আমাদের হার সমান কে এ টু দ্য পাওয়ার 1 বি টু দ্য পাওয়ার 0, অর্থাৎ হার সমান কে এ টু দ্য পাওয়ার 1, অর্থাৎ এটি একটি প্রথম ক্রম বিক্রিয়া। তাই প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটি হলো কে সমান 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স এক্স। তাহলে আমরা সময় 1 ঘন্টার পরিবর্তে আমরা 60 লিখেছি লগ 100, এখানে 100 মাইনাস 75, কারণ আমরা দেখতে পাচ্ছি প্রশ্নতে বলা হয়েছে যে 75% বিক্রিয়া করেছে 1 ঘন্টায়। তাহলে আমরা কে এর মান পেয়ে যাই 0.0231। আমরা এই কে এর মানকে পরবর্তীকালে বসালাম দিয়ে 2.303 এবং 2 ঘন্টা অর্থাৎ 2 × 60 সমান লগ 100 বাই 100 মাইনাস এক্স। আমাদের নির্ণয় করতে হবে কত পরিমাণ অবশিষ্ট রয়ে গেছে। এক্স পরিমাণ বিক্রিয়া করেছে, অর্থাৎ অবশিষ্টর পরিমাণ হচ্ছে 100 মাইনাস এক্স, যেটি আমরা গণনা করলে পাই 6.25%। আমরা আর একটি সমস্যা দেখছি, H2O2 বিয়োজনে কোনো নির্দিষ্ট সময়ে প্রতি মিনিটে 48 গ্রাম অক্সিজেন উৎপন্ন হয়। ওই সময়ে জল উৎপন্ন হওয়ার হার কত? তাহলে H2O2 বিয়োজন সমান বিক্রিয়াটি হলো H2O প্লাস হাফ O2। তাহলে হার সমান মাইনাস ডি, এটি ব্যালেন্স সমীকরণ এবং আমরা ব্যালেন্স সমীকরণ থেকে হার সমীকরণটা লিখছি মাইনাস H2O2 বাই ডিটি মাইনাস H2O বাই ডিটি, সরি এটা H2O বাই ডিটি, এটা হচ্ছে 1 বাই তলাতে হাফ DO2 বাই ডিটি। DO2 বাই ডিটি হচ্ছে অক্সিজেনের উৎপন্ন হবার হার, যেটি বলেছে 48 গ্রাম প্রতি মিনিটে। তাহলে আমরা লিখলাম 48/32, এটা মোল প্রতি মিনিট। আমরা মোলে নির্ণয় করব গাঢ়ত্ব, মোল পার মিনিট, এত মোল পার মিনিট। এটা হলো 1.5 মোল পার মিনিট, 1.5 মোল পার মিনিট। তাহলে আমাদের এই সমীকরণ থেকে পাই H2O বাই ডিটি সমান 1/1/2 DO2 বাই ডিটি, অর্থাৎ টোয়াইস DO2 বাই ডিটি। এখান থেকে আমরা লিখছি H2O বাই ডিটি সমান 2 DO2 বাই ডিটি, অর্থাৎ 2 × 1.5 সমান 3।